ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি আমাদের লাঞ্চের এবং নামাজের ব্রেকের পরে। আমাদের লাইফটা কেটে গিয়েছিল, তাই আমরা আবার নতুন করে ক্লাসটা শুরু করছি। আমরা আমাদের দ্বিতীয় প্যাসেজের আজকে আমরা মুভ করব। চলো সবাই একসাথে শুরু করি এবং যারা যারা ক্লাসে নেই, যাদেরকে তোমরা চিনো তাদেরকে একটু মেনশন দিয়ে দাও, তারা যেন ক্লাসটাতে চলে আসতে পারে। ঠিক আছে? ওকে, আমরা শুরু করছি আমাদের দ্বিতীয় অংশের ক্লাস। আমরা যেই প্যাসেজটা পড়বো এটা হচ্ছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা। ওকে, ভ্যালেন্টিনা তেরেস্কোভাকে তিনি কি করেছেন এবং প্রযুক্তি বলি, নভোচার বলি অথবা মহাকাশে যাওয়া বলি, এগুলোর ক্ষেত্রে ওনার বড় ধরনের অবদান আছে। সো এমন একজন ব্যক্তি সম্পর্কে আমাদের অবশ্যই জানা অনেক বেশি উচিত। এই প্যাসেজটা যশোর বোর্ডে 2019 সালে প্রশ্নে এসেছে এবং এবারও আসার মতো সম্ভাবনা অনেক বেশি আছে। ইনি হলেন, দেখো, ভ্যালেন্টিনা তেরেস্কোভা। তিনি যখন মহাকাশে আছেন, এই যে দেখো মহাকাশে যাওয়ার সময়ে, অর্থাৎ তিনি যখন মহাকাশযানে আছেন, ভস্টক 6 বলা হয় এটাকে। সো ওইটাতে থাকাকালীন তার যেই চিত্র একটা এখানে কিন্তু ফুটে উঠেছে। ওকে, আমরা সবার আগে প্যাসেজটাকে একটু লাইন বাই লাইন বোঝার চেষ্টা করবো। হ্যাঁ সবাই, এই প্যাসেজটা অত্যন্ত সহজ, কঠিন কিছু নাই। হ্যাঁ, কঠিন কোনো জিনিসপত্র নাই, একেবারে সহজ একটা প্যাসেজ। আমরা চাইলে খুব দ্রুত এটা পড়ে শেষ করে ফেলতে পারবো। চলো। ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ বোর্ন ইন দ্য ভিলেজ ম্যাসলেনিকোভো। খেয়াল রাখবা, এখানে শহর এবং গ্রামের নামগুলো রাশিয়ার, বুঝছো? রাশিয়া বা ইউএসএসআর, ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া। সো যেহেতু রাশিয়ান কিছু নাম, তাই আমাদের পরিচিত খুব একটা নাম হবে না, ব্রিটিশ নাম হবে না। সো একটু আমরা এই ব্যাপারগুলোর দিকে মনে রাখবো যে শব্দগুলো একটু ডিফারেন্ট হবে। ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ বোর্ন ইন দ্য ভিলেজ ম্যাসলেনিকোভো। ম্যাসলেনিকোভো গ্রামে জন্মগ্রহণ করেন, টুটায়েভস্কি ডিস্ট্রিক্ট, তাহলে টুটায়েভস্কি শহরে, ইন সেন্ট্রাল রাশিয়া, মধ্য রাশিয়া। তাহলে মধ্য রাশিয়ার টুটায়েভস্কি শহরের মাসলেনিকোভো নামক একটা গ্রামে ভ্যালেন্টিনা তেরেস্কোভা জন্মগ্রহণ করেন। তেরেস্কোভাস ফাদার ওয়াজ আ ট্রাক্টর ড্রাইভার। আমরা এখানে মাথায় রাখবো যে তার বাবা ছিল একজন কি, ট্রাক্টর ড্রাইভার ছিল। তেরেস্কোভার বাবা ছিল একজন ট্রাক্টর ড্রাইভার। অ্যান্ড হার মাদার ওয়ার্কড ইন আ টেক্সটাইল প্ল্যান্ট। টেক্সটাইল প্ল্যান্ট শব্দের অর্থ হচ্ছে একটা তোমার কাপড়ের কারখানা। হ্যাঁ, টেক্সটাইল প্ল্যান্ট মানে কি, কাপড়ের কারখানায় চাকরি করত। তাহলে তার মা কোথায় কাজ করত? কাপড়ের কারখানা। তার মা কিসে কাজ করতো? তার মা কাজ করতো একটা কাপড়ের কারখানা, কাপড়ের কারখানা বা কাপড় তৈরি কারখানা বলতে পারো। তাহলে তার বাবা ছিল একজন ট্রাক্টর ড্রাইভার এবং তার মা কাজ করতো একটা কাপড়ের কারখানার মধ্যে। তেরেস্কোভা বিগেন স্কুল। তেরেস্কোভা তার পড়াশোনা শুরু করে, এখানে স্কুলটা বলতে পারো যে স্কুল জীবন বা প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষা, সে তার প্রাথমিক শিক্ষা শুরু করে কত সালে? 1945 সালে, অ্যাট দ্য এজ অফ 8। তাহলে 8 বছর বয়সে। তাহলে 1945-এ যদি 8 হয়, খেয়াল করো, 1945 যদি 8 হয়, তাহলে তার জন্ম কত সালে? 8 বছর মাইনাস করো, 1937, রাইট? 1937 সালে তার জন্ম। তাহলে তেরেস্কোভার জন্ম কত সালে? তেরেস্কোভার জন্ম হচ্ছে 1937 সালে। তাহলে 8 বছর বয়সে তিনি তার স্কুলে পড়াশোনা শুরু করেন, বাট লেফট স্কুল ইন 1953। কিন্তু তার ঠিক 8 বছর পরে, 8 বছর পড়াশোনা করার পরে তিনি তার স্কুল ছেড়ে দিয়েছেন। অ্যান্ড কন্টিনিউড হার এডুকেশন, কিন্তু তার শিক্ষা চালিয়ে গেছেন থ্রু ডিস্টেন্স লার্নিং। থ্রু হচ্ছে এখানে একটা প্রিপোজিশন মাথায় রাখবা। থ্রু কি? প্রিপোজিশন। অর্থ হচ্ছে কি? অর্থ হচ্ছে মাধ্যমে। ঠিক আছে? এখন ডিস্টেন্স লার্নিং এই জিনিসটা একটু আসতে পারে পরীক্ষায়, যে হোয়াট ডাজ ডিস্টেন্স লার্নিং মিন? ডিস্টেন্স লার্নিং মানে হচ্ছে দূরবর্তী শিক্ষা বা দূরশিক্ষা। অর্থাৎ দূরবর্তী জায়গায় গিয়ে কোনো শিক্ষা হতে পারে, যে অনেক দূরে গিয়ে শিক্ষা, অথবা বর্তমান জেনারেশন আমরা যে ডিস্টেন্স লার্নিং বলতে বুঝি, যে অর্থাৎ প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে থাকবে আর শিক্ষক বা প্রতিষ্ঠান ওই যে অনলাইনে। এইটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিস্টেন্স লার্নিং। তার মানে ডিস্টেন্স লার্নিং হচ্ছে একদম স্কুলে গিয়েই না, হয়তো এমন হতে পারে বাড়ি থেকে পুরোপুরি স্কুলে থেকে পড়াশোনা হতে পারে, অথবা অনলাইনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে পড়াশোনা। এটাকে বলা হয় ডিস্টেন্স লার্নিং। হচ্ছে ওকে, দূরশিক্ষা। তাহলে ডিস্টেন্স লার্নিং মানে হচ্ছে দূরশিক্ষা।
ওকে, আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? তেরেস্কোভা 1945 সালে মাত্র 8 বছর বয়সে পড়াশোনা শুরু করে এবং মাত্র 8 বছর পড়াশোনার পরেই 1953 সালে পড়াশোনা বন্ধ করে দেয়, ছেড়ে দেয় এবং দূরশিক্ষা এই পদ্ধতির মাধ্যমে রাশিয়ার মধ্যে তিনি তার পড়াশোনা চালিয়ে যান। তারপর কি বলছে দেখো তো ভাইয়েরা, সে বিকেম ইন্টারেস্টেড ইন প্যারাশুটিং। এখানে এই প্রিপোজিশনটা সময় মনে রাখবা, ইন্টারেস্টেড ইন অর্থ হচ্ছে আগ্রহী, কোনো বিষয়ে আগ্রহী, আগ্রহী বা কৌতূহলী, আগ্রহী বা কৌতূহলী। তাহলে তিনি কৌতূহলী হয়ে উঠেছিলেন কিসের প্রতি? প্যারাশুটিং এর প্রতি, অর্থাৎ প্যারাশুট দিয়ে যে জাম্প করা, প্যারাশুট দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যাওয়া, পাহাড় থেকে জাম্প করা, এই প্যারাশুটের কার্যকলাপের প্রতি তিনি অনেক বেশি আগ্রহী হয়ে উঠেছিলেন ফ্রম আ ইয়াং এজ, একদম যুবতী বয়স থেকেই, একদম কিশোরী বয়স থেকেই। তাহলে তিনি একদম কিশোরী বয়স থেকেই প্যারাশুটের প্রতি, প্যারাশুটের কার্যক্রমের প্রতি তিনি আকৃষ্ট হয়ে উঠেছিলেন। অ্যান্ড ট্রেন্ড ইন স্কাই ডাইভিং, এবং আকাশ উড্ডয়ন। স্কাই ডাইভিং মানে বলো তো আকাশ উড্ডয়ন, মানে আকাশে উড়া। স্কাই ডাইভিং মানে কি? প্যারাশুট নিয়ে আকাশের মধ্যে ঝাঁপ দেওয়া। তাহলে আমরা স্কাই ডাইভিং মানে কি পাচ্ছি? আকাশ উড্ডয়ন। এট দ্য লোকাল অ্যারো ক্লাব, তাহলে তিনি কি করেছেন দেখো তো, লোকাল যে অ্যারো ক্লাব রয়েছে, অ্যারো ক্লাব মানে হচ্ছে তোমার বৈমানিক বানানোর ক্লাব, অথবা বলা যায় যে মহাকাশে যাওয়া, মহাকাশে বলা যাবে না এটাকে, ধরো আকাশের মধ্যে যে প্যারাশুট চালানো, আকাশের মধ্যে প্যারাশুট দিয়ে জাম্প করা, এই ধরনের ক্লাব থেকে তিনি কি করেছেন? তিনি স্কাই ডাইভিং বা আকাশে উড্ডয়ন শিখেছেন। মেকিং হার ফার্স্ট জাম্প অ্যাট এজ 22, মাত্র 22 বছর বয়সে তিনি তার প্রথম জাম্প দিয়েছেন অন 21 মে 1959। 1959 সালের 21শে মে মাত্র 22 বছর বয়সে তিনি প্রথম প্যারাশুট দিয়ে জাম্প দিয়ে ফেলছেন। যে বয়সে 22 বছর মাত্র আমাদের দেশের মধ্যে অনার্সে পড়াশোনা করার বয়স, সেই বয়সে তিনি প্যারাশুট নিয়ে আকাশ থেকে বা বিমান থেকে লাফ দিয়ে তিনি এক দুঃসাহসী কাজ শুরু করে দিয়েছেন, মাত্র 22 বছর বয়স। অ্যাট দ্য টাইম, ওই সময়ে শি ওয়াজ এমপ্লয়েড অ্যাজ আ টেক্সটাইল ওয়ার্কার। তিনি যখন তার প্রথম জাম্পটা দিয়েছেন আকাশের মধ্যে, মহাকাশে না কিন্তু আকাশে, পৃথিবীর ভিতরে, তখন তিনি ছিলেন একজন টেক্সটাইল ওয়ার্কার, অর্থাৎ ভ্যালেন্টিনা তেরেস্কোভা তিনি নিজেও কি ছিলেন? একজন টেক্সটাইলের কর্মী ছিলেন, অর্থাৎ একটা যে কাপড় তৈরির কারখানার কর্মী ছিলেন। তার মানে তিনি একসাথে কাপড় তৈরির কারখানায় কাজও করতেছেন, আবার তার মহাকাশে যাওয়া বা আকাশে উড়ার ব্যাপারে তার যে আকর্ষণ রয়েছে, তিনি আবার এদিকে উড্ডয়নও শিখতেছেন। ইন আ লোকাল ফ্যাক্টরি, তিনি একটা স্থানীয় কারখানার মধ্যে তিনি কি কাপড় তৈরির কারখানার কর্মী ছিলেন। ইট ওয়াজ হার এক্সপার্টাইজ, তার দক্ষতা। এক্সপার্টাইজ মানে কি? অথচ দক্ষতা। ইট ওয়াজ হার এক্সপার্টাইজ, তার দক্ষতাই ইন স্কাই ডাইভিং, তাহলে আকাশ উড্ডয়নে তার দক্ষতাই লেড টু হার সিলেকশন অ্যাজ আ কসমোনট। কসমোনট মানে কি বলতো? কসমোনট মানে হচ্ছে মহাকাশচারী বা নভোচারী, বলতে পারি কি নভোচারী। নভোচারী কারা? নভোচারী যারা হচ্ছে মহাকাশে উড়ে বেড়ায়, মহাকাশে যায় বিভিন্ন গবেষণা কাজের জন্য, তাই না? তাহলে তার যে অভিজ্ঞতা, তার আকাশ উড্ডয়নে তার যে দক্ষতা এবং অভিজ্ঞতা, সেটাই তাকে নভোচারী হিসেবে সিলেক্টেড হতে বা নির্বাচিত হতে সাহায্য করেছিল। তাহলে তিনি অবশ্যই তিনি একটা সিলেকশনের মধ্যে দিয়ে গেছে, এমনি চলে যেতে পারে নাই। রাশিয়ার সরকারিভাবে সে যে মহাকাশে যাবে নভোচারী হিসেবে, সেটা একটা সিলেকশন পদ্ধতি আছে, এবং সেই সিলেকশন পদ্ধতিতে তার টিকে যাওয়ার বা তার সিলেক্টেড হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল তার শুরু থেকেই, ছোটবেলা থেকেই স্কাই ডাইভিং এর প্রতি তার যে অভিজ্ঞতা এবং দক্ষতা। কিছু কিছু লাইন বইয়ের সাথে মিলতেছে না, ঠিক আছে, যদি কিছু বই না মিলে তাহলে তো খুবই দুঃখের ব্যাপার, বাট মিলার তো কথা ছিল। হয়তো এমন হতে পারে যে তোমরা নতুন যে বইটা পেয়েছো ওই বইটাতে কিছু পরিবর্তন হয়েছে, হ্যাঁ। আচ্ছা, বাট খুব বেশি মেজর কিছু হবে না, মানে হয়তো 19-20 পার্থক্য হবে, ওইটা তুমি মিলাতে পারবা আশা করি, হ্যাঁ। এইটুকু জ্ঞান, এইটুকু ম্যাথা তোমাদের আমি ক্লাসে দিয়ে দিচ্ছি, সো ওইটুকু মিলাতে তুমি পারবা। তারপর আসো কি বলছে দেখো তো, যে আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিন, খুব মনোযোগ দিয়ে আসো, এই পর্যন্ত আমরা পরিচয় পর্ব গেল, এখন আসবো আমরা মূল কথার মধ্যে, ঠিক আছে? বলছে আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিন
ইউরি গ্যাগারিনের উড্ডয়নের পর বা ফ্লাইটের পর, তাহলে ইউরি গ্যাগারিন ব্যক্তিটাকে তার সম্পর্কে একটু জানো। দ্য ফার্স্ট হিউম্যান বিইং টু ট্রাভেল দ্য আউটার স্পেস ইন 1961, 1961 সালে আউটার স্পেস মানে কি মহাকাশ। তাহলে পৃথিবীর বাহিরে মহাকাশ ভ্রমণকারী দুনিয়ার প্রথম ব্যক্তি ছিলেন তিনি ইউরি গ্যাগারিন। তাহলে ইউরি গ্যাগারিন ব্যক্তিটা কোন দেশে ছিল? এই ব্যক্তিও ছিল রাশিয়ার। ঠিক আছে, তাহলে ইউরি গ্যাগারিনের প্রথম মহাকাশে ভ্রমণের পর দ্য সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড, সোভিয়েত ইউনিয়ন আমরা যাকে আজকে রাশিয়া বলি, আমরা আজকে যাদেরকে রাশিয়া বলি তার নামই কি ছিল? সোভিয়েত ইউনিয়ন, সংক্ষেপে ছিল ইউএসএসআর। ইউএসএসআর যেটা বর্তমান কি? বর্তমান হচ্ছে রাশিয়া। ওকে, তাহলে সোভিয়েত রাশিয়া সিদ্ধান্ত নিল টু সেন্ড আ ওমেন ইন স্পেস। তারা মহাকাশে, স্পেস অর্থ কি বলতো? স্পেস শব্দ অর্থ হচ্ছে মহাকাশ, মহাকাশ। তারা মহাকাশে একজন নারীকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। ওকে, তাহলে এইটুকু আসলে কি বলছে? তাহলে বলছে যে পৃথিবীর প্রথম মানব, মহাকাশে যাওয়া পৃথিবীর প্রথম মানব ছিলেন ইউরি গ্যাগারিন, যিনি 1961 সালে মহাকাশে গিয়েছেন। তাহলে তার এই উড্ডয়নের পর, তার এই ভ্রমণের পর, মহাকাশ ভ্রমণের পর রাশিয়া সিদ্ধান্ত নিল মহাকাশে একজন নারী পাঠানোর। অন 16 ফেব্রুয়ারি 1962, 1962 সালের কত ফেব্রুয়ারি? 16 ফেব্রুয়ারি, প্রোলেতারিয়া ভ্যালেন্টিনা তেরেস্কোভা, এখানে খুব সুন্দর একটা ওয়ার্ড, প্রোলেতারিয়া মানে হচ্ছে শ্রমিক শ্রেণীর মানুষ, শ্রমিক শ্রেণী, শ্রমিক শ্রেণী, ঠিক আছে, শ্রমিক শ্রেণী। তাহলে বলছে শ্রমিক শ্রেণীর মানুষ ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ সিলেক্টেড। তাহলে 1962 সালে তেরেস্কোভাকে সিলেক্ট করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে ফর দিস প্রজেক্ট, এই প্রজেক্টের জন্য, এই প্রকল্পের জন্য, যে মহাকাশে প্রথম নারী যাবে। ফ্রম অ্যামাং মোর দেন 400 অ্যাপ্লিক্যান্টস, মোর দেন 400। তাহলে মোর দেন কথা অর্থ কি বলতো? মোর দেন 400 এই শব্দটাতে বুঝাইছে যে 401 থেকে 500 এর মধ্যে, রাইট? 401 থেকে 500 এর মধ্যে, 401 থেকে 499 হবে এটা, 401 থেকে 499 এই ঘরের মধ্যে যে কোনো একটা সংখ্যা ছিল অ্যাপ্লিক্যান্ট বা প্রার্থী। তাহলে বলছে যে দেখো যে অন 16 February 1962 Proletaria Valentina Tereskova was selected for this project among more than 400 applicants. তাহলে 1962 সালের 16 ফেব্রুয়ারি শ্রমিক শ্রেণীর মানুষ ভ্যালেন্টিনা তেরেস্কোভা তো শ্রমিক ছিল, তেরেস্কোভা 400-র বেশি আবেদনকারীর মধ্যে তিনি নির্বাচিত হয়েছে। তার মানে এই যে মহাকাশে নারীদেরকে পাঠাবে, এর জন্য রাশিয়ার প্রায় 450 বা 400-র অধিক মানুষ অ্যাপ্লাই করছে যে আমরা যেতে চাই মহাকাশে। তাই চিন্তা করো রাশিয়ার চিন্তা ভাবনা, রাশিয়ার মানুষের সাহস কতটুকু মেয়েদের। তারা বলতেছে কি যে আমাকে পাঠান, আমি মহাকাশে যাব পৃথিবী ছেড়ে। এইরকম আবেদনকারীর সংখ্যা হয়েছে 400-রও বেশি। ঠিক আছে, আচ্ছা। তেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো মানে হচ্ছে এক্সপেরিয়েন্স করা, হ্যাঁ, অর্থ হচ্ছে ফলো করা অথবা ডু বলতে পারো, ডু, আন্ডারগো হচ্ছে ডু অথবা এক্সপেরিয়েন্স। তাহলে তেরেস্কোভাকে করতে হয়েছিল আ সিরিজ অফ ট্রেনিং, তাকে অনেকগুলো প্রশিক্ষণ নিতে হয়েছিল, দ্যাট ইনক্লুডেড, যেই প্রশিক্ষণগুলোর মধ্যে ছিল, ইনক্লুড মানে কি অন্তর্ভুক্ত ছিল, ওয়েটলেস ফ্লাইট মানে কি ওজনহীন ভ্রমণ বা ওজনহীন উড্ডয়ন। কারণ কি মহাকাশে কোনো বায়ুমণ্ডল নাই, তাহলে ওইখানে যখন আপনি ভ্রমণ করবেন আপনাকে তো ওজনহীন হবে আপনার শরীর, তাই না? তাহলে এই ওজনহীন ট্রেনিংটা কিভাবে করছে? আর্টিফিশিয়ালি পৃথিবীর মধ্যে বিভিন্ন ল্যাবের মধ্যে তারা এইরকম ভাবে ট্রেনিং করছে যে যেখানে আপনার শরীরে কোনো ওয়েট নাই, আপনি উঠতেছেন, খাবার খাবেন, খাবার উড়ে যাবে, পানি উড়ে যাবে, সো ওইখানে আপনি কিভাবে মেইনটেইন করবেন এরকম ট্রেনিং তিনি পৃথিবীতেই নিয়েছে। আইসোলেশন টেস্ট মানে কি বলতো? আইসোলেশন টেস্ট মানে একা থাকার পরীক্ষা। তিনি মহাকাশে যাবেন, তার সাথে তো পুরো এলাকা পাড়া প্রতিবেশী যাবে না, সো আইসোলেটেড থাকা, সবার থেকে নিজেকে আলাদা করে রাখার টেস্ট করেছেন। সেন্ট্রিফিউজ টেস্ট মানে হচ্ছে কেন্দ্রাতিক শক্তির তিনি পরীক্ষা করেছেন, অর্থাৎ মহাকাশে তিনি যখন যাবেন তার যে রকেট পরিচালনা করার সময় কেন্দ্রাতিক গতি তৈরি হবে, তখন তিনি সেটার সাথে মানায় নিতে পারেন কিনা সেই পরীক্ষা তিনি পৃথিবীতে করেছেন। রকেট থিওরি, তিনি রকেট কিভাবে চালাইতে হয় সেই থিওরি শিখেছেন। স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, স্পেসক্রাফট কি? মহাকাশযান বা নভোযান,
নভোযান, লিখে রাখো নভোযান, অর্থাৎ যেই যেই মাধ্যমটাতে তিনি চড়ে হচ্ছে মহাকাশে যাবেন, এটাকে বলা হচ্ছে মহাকাশ যান ইঞ্জিনিয়ারিং। তাহলে মহাকাশ যান বা নভোযান প্রকৌশল তিনি শিখেছেন। 120 প্যারাশুট জাম্পস, এবং তিনি আর্টিফিশিয়ালি পৃথিবীর মধ্যে 120টা প্যারাশুট লাফ দিয়েছেন প্যারাশুট নিয়ে। অ্যান্ড পাইলট ট্রেনিং ইন MiG-15 UTI জেট ফাইটার্স, এবং এই নামের একটা জেট বিমানের মধ্যে তিনি পাইলট অর্থাৎ বিমান চালানোর ট্রেনিং নিয়েছেন। কতগুলো ট্রেনিং নিয়েছেন খেয়াল করো, আমরা আরেকবার একটু দেখি। হ্যাঁ, তেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো আ সিরিজ অফ ট্রেনিং, তেরেস্কোভাকে অনেকগুলা প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়েছিল, দ্যাট ইনক্লুডেড, যেগুলোর মধ্যে ছিল ওয়েটলেস ফ্লাইট অর্থাৎ ওজনহীন ভ্রমণ বা উড্ডয়ন, আইসোলেশন টেস্ট একা থাকার পরীক্ষা, সেন্ট্রিফিউজ টেস্ট কেন্দ্রাতিক গতির পরীক্ষা, রকেট থিওরি জানতে হয়েছিল, স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং নভোযানের প্রকৌশল, কিভাবে মহাকাশযানটা চালাইতে হয়, অফ করতে হয়, কোনটা থেকে কি করতে হয়, এটার ভিতরে সবকিছু জানছে। 120টা প্যারাশুট নিয়ে জাম দিছে, এবং জেট ফাইটার, ওই যে দ্রুত গতিতে চলে যুদ্ধ বিমান, ওই জেট ফাইটারের মধ্যে সে হচ্ছে কি করেছে, সে পাইলটের ট্রেনিং নিয়েছে। অনেকগুলা প্রজেক্ট করার মাধ্যমে সে নিজেকে সফলভাবে আকাশে নেওয়ার জন্য প্রস্তুত করেছে। তারপর দেখি কি বলছে। সিন্স দ্য সাকসেসফুল লঞ্চ অফ দ্য স্পেসক্রাফট, লঞ্চ হতো কি বলতো, যাত্রা, লঞ্চ হতো কি যাত্রা, এটা সিনোনিম কি বাবা, স্টার্ট। ওকে, তাহলে বলছে সিন্স দ্য সাকসেসফুল লঞ্চ অফ দ্য স্পেসক্রাফট ভস্টক 5 অন 14 জুন 1963, তাহলে 1963 সালের 14ই জুন ভস্টক 5 নামে নভোযানের সফল যাত্রার পরে তেরেস্কোভা বিগেন প্রিপেয়ারিং ফর হার ওন ফ্লাইট, তাহলে তেরেস্কোভা তার নিজের ফ্লাইটের জন্য প্রস্তুত হওয়া শুরু করলেন। তাহলে তেরেস্কোভাটা কত হবে ফ্লাইট বলতো, তেরেস্কোভা শুরু করছে কার পরে, ভস্টক 5 এর পরে, তাহলে ভস্টক 5 এরটা ছিল হচ্ছে তেরেস্কোভার আগেরটা, তাহলে তেরেস্কোভা কোনটাতে গেছে, ভস্টক 6 এ করে। খেয়াল রাখবা তেরেস্কোভা নামের সাথে কোন ফ্লাইটটা জড়িত, ভস্টক 6, তেরেস্কোভার আগে কোনটা গেছে, ভস্টক 5, এবং ভস্টক 6 ছিল ভস্টক সিরিজের সর্বশেষ নভোযান। বোঝা গেল, ভস্টক 6 ছিল ভস্টক সিরিজ, যেই হ্যাঁ ভস্টক সিরিজে প্লুটন সিরিজ আছে, তারপর হচ্ছে ফাইটার সিরিজ আছে, এরকম ভস্টক সিরিজের সর্বশেষ বিমান ছিল ভস্টক 6। ওকে, তাহলে কি করছে যে 1963 সালে ভস্টক 5 এর সফল উড্ডয়নের পরে সফলভাবে ভস্টক 5 গেছে, তাহলে তার পরেরটা তো তেরেস্কোভা যাবে। তেরেস্কোভা কি করলো, বিগেন প্রিপেয়ারিং ফর হার ওন ফ্লাইট, সে নিজের ফ্লাইটের জন্য এখন প্রস্তুত হওয়া শুরু করলো। অন দ্য মর্নিং অফ 16 জুন 1963, 1963 সালের 16ই জুন, হ্যাঁ দেখো 14ই জুন একটা আর 16ই জুন একটা, তার মানে মাত্র 2 দিনের পার্থক্যে কিন্তু 2টা মহাকাশযান রাশিয়া পৃথিবী থেকে মহাকাশে পাঠাইছে। তাহলে অন দ্য মর্নিং অফ 16 জুন 1963, তেরেস্কোভা অ্যান্ড হার ব্যাকআপ কসমোনট, ব্যাকআপ মানে হচ্ছে সাপোর্টিভ, ব্যাকআপ মানে কি সাপোর্টিভ, সাপোর্টিং, ঠিক আছে, সাপোর্টিং অর্থাৎ সাথে আরেকজন গিয়েছিল তার। তাহলে তেরেস্কোভা এবং তার যে সহকারী নভোচারী সলোভিয়োভা, তার নাম কি ছিল বলতো, সলোভিয়োভা, এটা কিন্তু ঢাবিতে ভর্তি পরীক্ষা আসছে। হ্যাঁ, এটা ডিইউ অ্যাডমিশন টেস্টে আসে একটা প্রশ্ন, এটা ঢাবিতে ভর্তি পরীক্ষা আসে একটা প্রশ্ন, সম্ভবত গত বছর সি ইউনিট, ঠিক আছে। ওকে, তাহলে বলছে তেরেস্কোভা এবং তার যে সহকারী নভোচারী সলোভিয়োভা ওয়ার ড্রেসড ইন স্পেস স্যুটস, তাদেরকে মহাকাশের পোশাক পরিধান করানো হলো, অ্যান্ড টেকেন টু দ্য স্পেস শাটল লঞ্চ প্যাড, স্পেস শাটল এটার শব্দটা কি, নভোযান, এইটার বাংলা কি, নভোযান, নভোযানের লঞ্চ প্যাড জানো না তোমরা, লঞ্চ প্যাড মানে হচ্ছে যেই জায়গা থেকে এই নভোযানটা বা রকেট আকারে যেটা যায় সেটা হচ্ছে যাত্রা শুরু করেছে, বলা কি লঞ্চ প্যাড। তাহলে বাই আ বাস, তাহলে তাদেরকে একটা বাস করে ওই নভোযানের যাত্রার জায়গাটায় নিয়ে যাওয়া হলো, অর্থাৎ ওইখানে অনেক রেডিয়েশন থাকে, তাই না, সব মানুষ তো এখানে যাইতে পারবে না। তোমরা দেখবা এই যে স্পেস এক্সের যেই রকেটগুলো পৃথিবীতে যায়, হ্যাঁ পৃথিবী থেকে যায়, সেটা অনেক দূরে থাকে, সো ওইখানে তো সবাই যেতে পারবে না, তাই না, তাদের এখানে রেডিয়েশনের ব্যাপার আছে, হিটের ব্যাপার আছে। সো যে শুধু ওই নভোযানে যাবে তাকে বাস দিয়ে
বিশেষ বাস দিয়ে ওইখানে নিয়ে যাওয়া হয়, তার ড্রেস টেস সব কিছু পরে। আফটার কমপ্লিটিং হার কমিউনিকেশন অ্যান্ড লাইফ সাপোর্ট চেকস, তার যোগাযোগ ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা এই তার নবযানের ভিতরে, এবং তার লাইফ সাপোর্টগুলো কোনো প্রবলেম হলে প্যারাশুট থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক আছে কিনা সেগুলো চেক করার পরে শি ওয়াজ সিলড, তাকে আটকে দেওয়া হলো। সিল মানে কি বলতো? আটকে দেওয়া। তাকে আটকে দেওয়া হলো ইনসাইড ভস্টক 6। তাহলে তাকে কোন মহাকাশযানে পাঠানো হয়েছে বলতো? ভস্টক 6। তাহলে ভ্যালেন্টিনা তেরেস্কোভা কোন মহাকাশযানে চড়ে পৃথিবী থেকে মহাকাশে গিয়েছেন? প্রশ্ন আসলে তাহলে কি হবে? ভস্টক 6। তাহলে তার কমিউনিকেশন ঠিকঠাক আছে কিনা, যোগাযোগ ব্যবস্থা এখান থেকে কথা বললে ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলতে পারবে কিনা, আবার তার ভিতরকার লাইফ চেকস অর্থাৎ তার এই যে ড্রেসটা পরছে এটা ঠিকঠাক আছে কিনা, এটা হচ্ছে এয়ার প্রুফ কিনা, তারপর সে তার কথাবার্তা ঠিকমতো বলতে পারে কিনা, অক্সিজেন সাপোর্ট পাচ্ছে কিনা, এই সব কিছুর চেক করার পরে তাকে ভস্টক 6 যেই নবন আছে তার ভিতরে সিল করে দেওয়া হলো, আটকে দেওয়া হলো। ফিনিশিং আ 2 hour কাউন্টডাউন, 2 ঘন্টার কাউন্টডাউন, হ্যাঁ ওই যে 10, 9, 8, 7, 6 এরকম কাউন্টডাউন বা গণনা করার পরে 2 ঘন্টা গণনা করার পরে ভস্টক 6 লঞ্চড ফল্টলেসলি। ফল্টলেসলি একটা অ্যাডভার্ব, অর্থ হচ্ছে ত্রুটিহীনভাবে। এটা কি? অ্যাডভার্ব, অর্থ কি? ত্রুটিহীনভাবে। ত্রুটিহীনভাবে। তাহলে ভস্টক 6 কি হলো? ত্রুটিহীনভাবে সেটা মহাকাশে যাত্রা শুরু করলো। ওকে, তারপর দেখি কি ঘটছে। Although Tereshkova experienced nausea and physical discomfort, খুব সুন্দর একটা ওয়ার্ড। nausea মানে হচ্ছে বমি বমি ভাব, হ্যাঁ, ভমিটিং, ভমিটিং, হ্যাঁ, স্পেলিংটা বেশ ইম্পর্টেন্ট, ভমিটিং। এই স্পেলিংটা তোমাদের ভর্তি পরীক্ষা আসার মতো একটা স্পেলিং, হ্যাঁ, মনে রাখবা। nausea, nausea বা nausea বলতে পারো, অর্থ হচ্ছে বমি বমি ভাব। অ্যান্ড ফিজিক্যাল ডিসকমফোর্ট ফর মাচ অফ দ্য ফ্লাইট, তিনি তার উড্ডয়নের বেশিরভাগ সময় জুড়েই বমি বমি ভাব এবং ফিজিক্যাল ডিসকমফোর্ট মানে শারীরিক অস্বস্তি বোধ করছেন। তা তিনি খুব আরামে গেছেন ব্যাপারটা এরকম না, তিনি তার পুরো জার্নিটা মানে মহাকাশে যাওয়ার যে সময়টা, হ্যাঁ, আকাশে যাওয়ার সময়টা, এখানে তিনি বমি বমি ভাব ফিল করছেন, কারণ সবকিছু আটকানো, অক্সিজেন নিচ্ছে শুধুমাত্র, বমি বমি ভাব, এবং তিনি হচ্ছে বেশিরভাগ সময় শারীরিক ডিসকমফোর্ট, অস্বস্তি বোধ করছেন। সে অরবিটেড, তাহলে বেশিরভাগ সময়ে তিনি এরকম অস্বস্তি বোধ করার পরেও সে অরবিটেড দ্য আর্থ 48 টাইমস, তিনি পৃথিবীকে প্রদক্ষিণ করেছেন, পৃথিবীর চারপাশে ঘুরেছেন 48 বার। আমরা যে জেলায় থাকি সেই জেলায় তো 48 বার ঘুরতে পারি না, উনি পুরো পৃথিবীটার চারপাশে মহাকাশ থেকে 48 বার ভ্রমণ করছেন। তাহলে অরবিট অর্থ কি বলতো? প্রদক্ষিণ করা, প্রদক্ষিণ করা। তিনি এত বমি ভাব নিয়েও এবং শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি 48 বার পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে ফেলছেন। অ্যান্ড স্পেন্ট অলমোস্ট 3 days ইন স্পেস, এবং তিনি প্রায় 3 দিন মহাকাশে ছিলেন। তিনি সব মিলে কতদিন ছিলেন? তিনি 3 দিন মহাকাশের মধ্যে ছিলেন এই 48 বার ঘোরার সময়। উইথ আ সিঙ্গেল ফ্লাইট, তিনি এই একবারের ফ্লাইটে, এই একবারের মহাকাশযান ভ্রমণে, এই একবারে মহাকাশ ভ্রমণের ক্ষেত্রে গিয়েই শি লগড মোর ফ্লাইট টাইমস। লগ মানে হচ্ছে কাটানো, লগ মানে কি? কাটানো। তিনি বেশি ফ্লাইট টাইম কাটিয়েছেন দেন দ্য কম্বাইন্ড টাইমস অফ অল আমেরিকান অ্যাস্ট্রোনটস। তাহলে মহাকাশে যাওয়া আমেরিকার ইতিহাসে যতবার গেছে সকল নভোচারীর সম্মিলিত সময়ের চেয়েও বেশি সময় তিনি একবারে কাটায় আসছেন। হু হ্যাড ফ্লোন বিফোর দ্যাট ডেট, তাহলে এই তারিখের পূর্বে, এই ভস্টক 6 যাওয়ার পূর্বে আমেরিকা থেকে ইতোপূর্বে যতজন মহাকাশচারী পৃথিবীতে গেছেন, পৃথিবী থেকে মহাকাশে গেছেন, তাদের সবার কম্বাইন্ড টাইমের চেয়ে বেশি টাইম কাটাইছেন এই ভ্যালেন্টিনা তেরেস্কোভা মাত্র একটা ফ্লাইটে, যেটা ছিল প্রায় 3 দিন সময় কাটাইছেন, 48 বার পৃথিবী ভ্রমণ করছেন। এতটা সময় ইতোপূর্বে যতজন আমেরিকান মহাকাশচারী গিয়েছেন তারা সবাই মিলেও এতটুকু কাটায় নাই। Tereshkova also maintained a flight log and took photographs. Okay, maintain flight log মানে কি? ফ্লাইট হচ্ছে উড্ডয়ন স্থিরাবস্থা, উড্ডয়ন স্থিরাবস্থা, হ্যাঁ, উড্ডয়ন স্থিরাবস্থা। তিনি
তিনি উড্ডয়ন স্থিরাবস্থা বজায় রেখেছেন অ্যান্ড টুক ফটোগ্রাফস অফ দ্য হরাইজন, এবং তিনি যেই আমাদের পৃথিবীর যে কি বলা যায় দিগন্ত রেখা আছেন, আমরা বলি দিগন্ত রেখা, এই দিগন্ত রেখার ছবি তুলেছেন। হরাইজন মানে কি দিগন্ত রেখা, দিগন্ত রেখা, ঠিক আছে। আচ্ছা, দিগন্ত রেখা ব্যাপারটা কি বলতো, অর্থাৎ আমরা যে দেখো উড্ডয়ন স্থিরাবস্থা বা অতিবাহিত করেছেন, মেইনটেইনড আ ফ্লাইট লগ অ্যান্ড হতে পারে আবিদা রহমান, হতে পারে কাছাকাছি, হ্যাঁ, তিনি অতিবাহিত করেছেন। আচ্ছা, এখন দেখো কি বলছে, তিনি ফটো তুলছেন, হরাইজনের ফটো। দেখো আমরা যদি এখান থেকে ছবি দেখি, হ্যাঁ, আমরা কি মহাকাশের ছবি দেখতে পাবো না, পৃথিবী থেকে তো মহাকাশের ছবি দেখা যাবে না, বা পৃথিবী থেকে পৃথিবীর বাহিরের চেহারাটা কেমন, কতটুকু পর্যন্ত বায়ুমণ্ডল, কতটুকু পর্যন্ত কি দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না। তিনি মহাকাশ থেকে কি করেছেন, ওই ফ্লাইট লগে থাকা অবস্থায় তিনি কি করেছেন, তিনি হচ্ছে পুরো হরাইজনটার ছবি তুলছেন। which were later, যেগুলো পরবর্তীতে used ব্যবহৃত হয়েছিল to identify যাচাই করতে, যাচাই করতে, যাচাই করতে to identify aerosol layers, aerosol মানে ধুলোবালুর যেই স্তর, ধুলির স্তর উইদিন দ্য অ্যাটমসফিয়ার। তাহলে বায়ুমণ্ডলে ধুলির যে স্তর নির্ণয় করতে বা যাচাই করতে পরবর্তীতে এই ছবিগুলো ব্যবহৃত হয়েছিল, যে কতটুকু পর্যন্ত বায়ুমণ্ডলের মধ্যে অ্যারোসোল আছে, কতটুকু পর্যন্ত ধুলোবালু রয়েছে, বোঝা গেল। ওকে, ভস্টক 6 ওয়াজ দ্য ফাইনাল ভস্টক ফ্লাইট। তাহলে ভস্টক 6 ছিল হচ্ছে ফাইনাল মানে সর্বশেষ, এখানে ফাইনাল বলতে কি বোঝাচ্ছে বলতো, সর্বশেষ, সর্বশেষ। তাহলে ভস্টক 6 ছিল হচ্ছে সর্বশেষ ভস্টকের বিমান বা ফ্লাইট, অ্যান্ড ওয়াজ লঞ্চ 2 days আফটার ভস্টক 5। আমরা একটু আগে দেখেছি 14 জুন আর হচ্ছে 16 জুন, যেটা ভস্টক 5 এর মাত্র 2 দিন পরে কি হয়েছিল, যাত্রা শুরু করেছিল। which carried Valery Bykovsky into a similar orbit for 5 days। তাহলে এই যে ভস্টক 5 এর মধ্যে কে ছিল বলতো, ভস্টক 5 এ ছিল হচ্ছে যেই ব্যক্তি, তার নাম ছিল ভ্যালারি বাইকোভস্কি। তিনিও একই প্রদক্ষিণ রেখায় প্রদক্ষিণ করেছেন, কিন্তু তিনি ছিলেন 5 দিন সময়, অর্থাৎ তিনি 14 জুন থেকে শুরু করছেন, আর তেরেস্কোভা করছেন 16 জুন, কিন্তু তারা নামছে একই দিনে মানে 3 দিন পরে। তাহলে তেরেস্কোভা যদি 3 দিন হয়, তাহলে তার আগে যে গেছে 2 দিন আগে, তাহলে কি সে হচ্ছে 5 দিনের জন্য গেছে। ল্যান্ডিং 3 আওয়ার্স আফটার তেরেস্কোভা, যিনি তেরেস্কোভা ল্যান্ড করার মানে মাটিতে নেমে আসার 3 ঘন্টা পরে পৃথিবীতে নামছেন তিনি। ওকে, আচ্ছা, এবার আসো সবাই, হ্যাঁ, সবাই একটু আমরা এইটুকু বুঝি, হ্যাঁ, একটু কঠিন লাগতে পারে তোমাদের, কি বলছে এইটুকু সবাই একটু মনোযোগ দিয়ে বোঝো। দেখো কি বলছে, ভস্টক 6 ওয়াজ দ্য ফাইনাল ভস্টক ফ্লাইট অ্যান্ড ওয়াজ লঞ্চড 2 days আফটার ভস্টক 5। বলেছে ভস্টক 6 ছিল ভস্টক সিরিজের সর্বশেষ ফ্লাইট, এবং এটা ভস্টক 5 এর মাত্র 2 দিন পরে ভ্রমণে শুরু করছে। তাহলে ভস্টক 5 গেছে কত তারিখ, 14 জুন 1963, ভস্টক 6 গেছে তার 2 দিন পরে 16 জুন 1963। বলছে এই যে ভস্টক 5 এ কে ছিল, which carried Valery Bykovsky into a similar orbit for 5 days। যেই মহাকাশযানটায় ভস্টক 5 এর মধ্যে ভ্রমণ করছিলেন ভ্যালারি বাইকোভস্কি একই প্রদক্ষিণ রেখায় 5 দিনের জন্য, এবং ল্যান্ডিং আফটার 3 আওয়ার্স আফটার তেরেস্কোভা, যিনি তেরেস্কোভা পৃথিবীতে নামার 3 ঘন্টা পরে নেমে আসছেন। দ্য টু ভেসেলস, ভেসেলস মানে কি, ভেসেলস মানে হচ্ছে নভোযান, অনেকগুলো ওয়ার্ড পেলাম কিন্তু, নভোযান। তাহলে এই দুইটা নভোযান অ্যাপ্রোচড ইচ আদার উইদিন 5 কিলোমিটার্স এট ওয়ান পয়েন্ট। এই দুইটা নভোযান একে অপরের ঠিক একই বিন্দুর 5 কিলোমিটার দূরত্বে আসছিল, তারা একে অপরের 5 কিলোমিটার দূরত্ব চলে আসছিল ওই মহাকাশের মধ্যেই। অ্যান্ড ফ্রম স্পেস, এবং ওই মহাকাশ থেকেই তেরেস্কোভা কমিউনিকেটেড উইথ বাইকোভস্কি, তিনি তেরেস্কোভা ভস্টক 5 এর যে ব্যক্তি রয়েছেন তার সাথে যোগাযোগ করেছিলেন। অ্যান্ড দ্য সোভিয়েত লিডার ক্রুশ্চেভ বাই রেডিও, এবং ওই মহাকাশ থেকে তৎকালীন সময়ের রাশিয়ার বা ইউএসএসআর এর যেই প্রেসিডেন্ট ছিল ক্রুশ্চেভ, তার সাথে তিনি রেডিওর মাধ্যমে যোগাযোগ করছে। তাহলে চিন্তা করো, এই যে ধরো এই বিন্দুটা, হ্যাঁ, এই বিন্দু থেকে এই পাশে ধরো, এই পাশে এইটুকুর মধ্যে হচ্ছে ভস্টক 6 বা 5, আর এইটুকুর মধ্যে হচ্ছে কি ছিল ভস্টক 5, হ্যাঁ, এটা হচ্ছে ভস্টক 6।
এই দুই মহাকাশযান দেখো 5 কিলোমিটার দূরত্বে চলে আসছে, যেহেতু তারা 3 দিন প্রায় এক টাইমে ছিল। এবং এইখান থেকে 6 থেকে তেরেস্কোবা 5-এর যেই ভ্যালারি ভাইকোভস্কি আছে তার সাথে কথা বলছে, এবং রাশিয়ার তৎকালীন যে প্রেসিডেন্ট তার সাথে কথা বলছে যে বস আমরা কিন্তু দেখেন মহাকাশযানে আমরা দুইজন একসাথে আছি। সো তিনি কমিউনিকেট করছে। মাচ লেটার, এর অনেক বছর পরে, ইন 1977 সালে তেরেস্কোভা আর্নড আ ডক্টরেট ইন ইঞ্জিনিয়ারিং ফ্রম জুকোভস্কি এয়ারফোর্স একাডেমি। তাহলে এই যে প্রতিষ্ঠানটার নাম এয়ারফোর্স একাডেমি থেকে তিনি ডক্টরেট ডিগ্রি বা পিএইচডি অর্জন করছেন। আফটারওয়ার্ডস তারপরে শি টার্ন টু পলিটিক্স। তারপরে দেখো উনি কি করছেন, উনি মহাকাশযান বা এগুলোর উপর সব গবেষণা শেষ করে মহাকাশযান থেকে এসে তিনি রাজনীতিতে ব্যাক করলেন। তিনি কোথায় ফেললেন, তার এই যে নভোযানের বা নভোচারীর যেই পেশা সেখান থেকে তিনি কোথায় আসলেন, পলিটিক্সে আসলেন, তিনি রাজনীতিতে আসলেন। ডিউরিং দ্য সোভিয়েত রেজিম, হ্যাঁ উচ্চারণ কিন্তু রেজিম, নট রেজিম বা রিজিম। তাহলে সোভিয়েত শাসনামলে, সোভিয়েত আজকে যারা রাশিয়া এটা সোভিয়েত ছিল, তাহলে সোভিয়েত শাসনামলে শি বিকেম ওয়ান অফ দ্য প্রেসিডিয়াম মেম্বার্স অফ দ্য সুপ্রিম সোভিয়েত। তাহলে সোভিয়েত শাসনামলে যখন সোভিয়েত ছিল অর্থাৎ রাশিয়া হয় নাই, তখন তিনি সুপ্রিম সোভিয়েত মানে উচ্চ সোভিয়েতের একজন অন্যতম ক্যাবিনেট মেম্বার। প্রেসিডিয়াম মানে কি বলতো, তাদের যে সংসদ সদস্য ছিলেন তিনি। ওকে, নাও দিস লিভিং লেজেন্ড ইজ আ মেম্বার। এখন তো আর সোভিয়েত নাই, এখন হচ্ছে রাশিয়া, এখন তো সোভিয়েত ইউনিয়ন নাই, এটা কি হয়ে গেছে, রাশিয়া। তার মানে যে 1990 অথবা 91 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ছিল, 91 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টা রাষ্ট্র হয়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে রাশিয়া, যেমন ইউক্রেন, এগুলো সব সোভিয়েত ইউনিয়নের ভিতরে ছিল। তারপর হচ্ছে বেলারুশ, তাই না, আরো অনেকগুলো দেশ ছিল। সো ওই যখন সোভিয়েত ছিল 1991 সালের আগে, তখন তিনি ছিলেন সুপ্রিম সোভিয়েত মানে উচ্চ কক্ষের একজন প্রেসিডিয়াম মেম্বার। কিন্তু বর্তমানে তো সোভিয়েত নেই, হচ্ছে রাশিয়া। নাও দিস লিভিং লেজেন্ড, এই যে বর্তমানে যে এই যে লিভিং লেজেন্ড, আমাদের এই যে অত্যন্ত আকর্ষণীয় একজন ব্যক্তি, তিনি ইজ এ মেম্বার ইন দ্য লোয়ার হাউস অফ দ্য রাশিয়ান লেজিসলেচার। রাশিয়ার যে আইনসভা আছে, রাশিয়ার যে আইনসভা আছে বর্তমানে, সেটা তিনি কোথাকার সদস্য বলতো, আইনসভার নিম্ন কক্ষের, ইন দ্য লোয়ার হাউস। তিনি বর্তমান রাশিয়ার নিম্নকক্ষের একজন সদস্য। অন হার 70th বার্থডে, তার 70তম জন্মদিনে, when she was invited by the Russian Prime Minister Vladimir Putin, যখন তাকে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন তাকে আমন্ত্রণ করলো তার 70তম জন্মদিনে, she expressed, তিনি প্রকাশ করেছেন। এক্সপ্রেস মানে কি, প্রকাশ করা, এটা ভার্ব ফর্মে আছে, অর্থ হচ্ছে প্রকাশ করা, প্রকাশ করা। তিনি প্রকাশ করেছেন হার ডিজায়ার, তার তীব্র ইচ্ছা, টু ফ্লাই টু মার্চ, তিনি মঙ্গল গ্রহে ভ্রমণ করার তার তীব্র ইচ্ছা প্রকাশ করছেন 70তম জন্মদিনে। ইভেন ইফ ফর আ ওয়ান ওয়ে ট্রিপ, যদি সেটা একমুখী ট্রিপও হয়। একমুখী ট্রিপ বলতে বোঝায় শুধু যাবে আর আসতে পারবে না। তিনি বলতেছেন যে ভ্লাদিমির পুতিনকে আপনি আমাকে মহাকাশে পাঠাইছেন, মানে আপনাদের সরকার থাকাকালীন অন্য সরকার, কিন্তু এখন আমার মঙ্গল গ্রহে যাওয়ার ইচ্ছা, আপনি আমাকে পাঠান। আমি এতটাই সাহসী যে বা দুঃসাহসী যে যদি এমন হয় যে আসার কোনো ব্যবস্থা নাই, মঙ্গল গ্রহে গিয়ে কি হবে আমরা বুঝতে পারতেছি না, ওই একবার যদি যাইতে পারি সেটা হইলো পাঠান, আমি মঙ্গল গ্রহ দেখতে চাই। সো দ্যাট ইজ দ্য কারেজ অফ উইমেন, দ্যাট ইজ দ্য কারেজ অ্যান্ড কি বলা যায়, দ্যাট ইজ দ্য স্ট্রেংথ অফ ওমেন। নারীরা যে আসলে শক্ত মন হতে পারে, নারী যে অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ হতে পারে, অনেক বেশি ইন্সপায়ারিং হতে পারে, সেই উদাহরণ কিন্তু আমাদের ভ্যালেন্টিনা তেরেস্কোভা। ওকে, তেরেস্কোভা প্যাসেজ শেষ। আমরা এমসিকিউ গুলো সবাই একটু সলভ করি। সবাই একটু মনোযোগ দিয়ে এমসিকিউ গুলো দেখো। প্রত্যেকে এমসিকিউ গুলো উত্তর করার চেষ্টা করবে, ঠিক আছে? আমরা চেষ্টা করবো যে এমসিকিউ গুলো বুঝে সলভ করার। সবাই একটু মনোযোগ দাও। প্রথম প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড এক্সপার্টাইজ মিন? এক্সপার্টাইজ মানে কি বলতো? এক্সপার্টাইজ মানে হচ্ছে দক্ষতা, রাইট? কি দক্ষতা? তাহলে দক্ষতা কোনটা বলতো ভাইরা? দক্ষতা বোঝায় কোনটা? ফেম অর্থ হচ্ছে সুনাম, ইউজফুলনেস অর্থ হচ্ছে উপকারিতা, প্রফিসিয়েন্সি মানে হচ্ছে কোনো জিনিসের প্রতি দক্ষতা, আর এক্সপার্ট অপিনিয়ন মানে হচ্ছে দক্ষ মতামত। তাহলে কোনটা হবে বলতো? প্রথম প্রশ্ন উত্তর কোনটা হবে আমাদের? সি, রাইট, প্রফিসিয়েন্সি। প্রফিসিয়েন্সি মানে হচ্ছে কোনো জিনিস প্রতি আমার যে দক্ষতা।
হু ওয়াজ তেরেস্কোভাস ব্যাকআপ কসমোনট? এটা কিন্তু অ্যাডমিশন টেস্টে আসা একটা প্রশ্ন, ঠিক আছে? তাহলে তেরেস্কোভার ব্যাকআপ কসমোনট কে ছিল? তার যেই সহকারী বা সহযোগী নভোচারী কে ছিল? সোলোভিয়োভা। সোলোভিয়োভা, এটা আমরা দেখেছিলাম, রাইট? সোলোভিয়োভা। 3. When Tereshkova made her first jump, she was an employee. তিনি যখন প্রথম জাম্প দিয়েছেন তখন তিনি কিসের কর্মচারী ছিলেন? টেক্সটাইল ওয়ার্কার ছিলেন, আমরা পড়েছি। শি ওয়াজ আ টেক্সটাইল ওয়ার্কার। তাহলে কি হবে? আর শিপিং ফ্যাক্টরি, সেলাইয়ের ফ্যাক্টরি না, আর লোকাল টেক্সটাইল ফ্যাক্টরি, আর লোকাল টেক্সটাইল ফ্যাক্টরি। তিনি লোকাল টেক্সটাইল ফ্যাক্টরিতে কাজ করতেন তখন। হাউ মেনি অ্যাপ্লিক্যান্টস ওয়ার দেয়ার ফর দ্য প্রজেক্ট? ওই প্রজেক্টের জন্য কতজন অ্যাপ্লিক্যান্ট ছিল? 300 জন? না। 500 জন? না। 400 জন? মোর দেন 400। তাহলে সবচেয়ে বেস্ট অপশন কোনটা এখানে? মোর দেন 400। আমরা জানি কত? এটা হচ্ছে 401 থেকে 499 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা হতে পারে। তাহলে কোনটা হবে? 450, 450 জন, ঠিক আছে? হোয়াট ডাজ দ্য ওয়ার্ড প্রোলেতারিয়ান? প্রোলেতারিয়ান মানে আমরা কি জানি বলতো? হচ্ছে শ্রমিক শ্রেণী। কি? শ্রমিক শ্রেণী। তাহলে কি হবে? দ্য ওয়ার্কিং ক্লাস পিপল। প্রথমটা উত্তর হবে দ্য ওয়ার্কিং ক্লাস পিপল। পিপল উইথ স্পেশাল নিড না, পিপল হু আর সিক না, কমন পিপল না। এটা হবে হচ্ছে ওয়ার্কিং ক্লাস, মানে শ্রমজীবী মানুষ। শ্রমজীবী মানুষ, শ্রমিক শ্রেণী অথবা শ্রমজীবী মানুষ। শ্রমজীবী মানুষ, ঠিক আছে? শ্রমজীবী মানুষ। তারপর আসো, হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ এমপ্লয়? এমপ্লয় মানে কোনো জিনিসের সাথে যুক্ত থাকা। এমপ্লয় মানে কি বলতো? যুক্ত থাকা। যুক্ত থাকা। তাহলে এমপ্লয়ের সাথে কোনটা যায়? ডিপোর্ট, এঙ্গেজ, স্পেন্ড, সার্ভিস। কোনটা যাবে? সবচেয়ে সুন্দর অপশন হচ্ছে এঙ্গেজ। এঙ্গেজ শব্দ তো কি? নিযুক্ত থাকা। নিযুক্ত থাকা। কোনো জিনিসের সাথে, কোনো একটা কাজের সাথে নিযুক্ত থাকাকে বলা হচ্ছে এমপ্লয় বা এঙ্গেজ। হোয়াট ডাজ দ্য ফ্রেজ এক্সপার্টাইজ ইন স্কাই ডাইভিং? এটার অর্থ কি বোঝাচ্ছে? এক্সপার্টাইজ ইন স্কাই ডাইভিং মানে হচ্ছে স্কাই ডাইভিং বা আকাশ উড্ডয়নে কি তার যেই দক্ষতা, দক্ষ সে আকাশ উড্ডয়নের ক্ষেত্রে অনেক বেশি দক্ষ, সে উঠতে অভ্যস্ত। তাহলে এক্সপার্ট স্কাই ডাইভার, হ্যাঁ হতে পারে এক্সপার্ট সে। স্কাই ডাইভিং ট্রেনার, হ্যাঁ ট্রেনারও হতে পারে, সে প্রশিক্ষক। এক্সপার্টনেস ইন স্কাই ডাইভিং, স্কাই ডাইভিং এ তার দক্ষতা। অল দ্য অ্যাবাভ স্টেটমেন্ট, হ্যাঁ এখানে সবগুলাই সঠিক। তিনি নিজে অনেক 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 বেশি প্রশিক্ষিত, তাই না? স্কাই ডাইভিং শুরু করছে অনেক ছোটবেলা বয়স থেকে এবং মাত্র 22 বছর বয়সে সে স্কাই ডাইভিং করে ফেলছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফল্টলেসলি? ফল্টলেসলি মানে কি? অ্যাপ্রোপ্রিয়েটলি বা কারেক্টলি। ফল্টলেসলির সিনোনিম কে পাবো আমরা? অ্যাপ্রোপ্রিয়েটলি অথবা কারেক্টলি। ওকে, তাহলে কোনটা পাবো? সঠিকভাবে। তাহলে কি হবে? অথবা এখানে আরেকটা হতে পারে পারফেক্টলি। সবগুলোই সঠিক। তাহলে যথাযথভাবে, সঠিকভাবে, তাহলে সবগুলো হবে কি? তাহলে দেখো এগুলো হচ্ছে ইনকারেক্টলি, ইমপারফেক্টলি, ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি। তাহলে কোনটা হবে? অ্যাপ্রোপ্রিয়েটলি। দিস লিভিং লেজেন্ড ইজ আ মেম্বার ইন ড্যাশ। আচ্ছা, লিভিং লেজেন্ড বর্তমানে কিসের সদস্য? সুপ্রিম সোভিয়েত? না, এখন তো সুপ্রিম সোভিয়েত নাই। দেখো প্রেজেন্ট টেন্সে বলছে, কিন্তু দেখো প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সে মানে হচ্ছে তোমাকে বর্তমান অবস্থা বলতে হবে। তার বর্তমান অবস্থা, তিনি কি ছিলেন সেটা না, বর্তমান অবস্থায় তিনি কি। তাহলে বর্তমানে কি তিনি হচ্ছে রাশিয়ার আইনসভার নিম্নকক্ষের সদস্য, লোয়ার হাউস। দ্য লোয়ার হাউস অফ দ্য রাশিয়ান লেজিসলেচার। তিনি রাশিয়ার আইনসভার নিম্নকক্ষের একজন সদস্য বর্তমানে। Vostok 6 was the final Vostok flight and was launched 2 days after Vostok 5. What does it mean? তাহলে এর দ্বারা কি বোঝাইছে? Vostok 6 ছিল Vostok 6 এর সর্বশেষ মহাকাশযান এবং সেটা Vostok 5 এর 2 দিন পরে শুরু হয়েছে। Vostok 5 orbited for 2 days? না, Vostok 5 গেছে মোট 5 দিন, এটা ভুল কথা। Vostok 6 orbited for 5 days? না, এটা ভুল কথা, এটা হবে 3 days। Vostok 5 ছিল 5 দিন, Vostok 6 ছিল 3 days, হ্যাঁ? তার মধ্যে দুটো কথাই ভুল আছে। Vostok 6 made the last space flight? None of the above. তাহলে Vostok 6 ছিল Vostok সিরিজের সর্বশেষ ফ্লাইট, এটা হচ্ছে সঠিক। Vostok 6 made the last space flight, হ্যাঁ। অফ দিস সিরিজ, হ্যাঁ এখানে একটা এক্সটেনশন আছে, অফ দিস সিরিজ হবে, ঠিক আছে? এটা এই সিরিজের অর্থাৎ Vostok সিরিজের ফাইনাল ফ্লাইট ছিল,
সর্বশেষ ফ্লাইট ভস্টক সিরিজে, এরপরে আর কোনো ফ্লাইট যায় নাই মহাকাশে। ঠিক আছে, এটা হচ্ছে দ্যাট ওয়াজ দ্য লাস্ট স্পেস ফ্লাইট। ওকে, আমরা একটু প্রশ্নগুলো দেখবো, চলো আমরা সবাই একটু প্রশ্নগুলো একটু ব্যাখ্যা করে দেখার চেষ্টা করি। ঠিক আছে, ওকে। দেখো কি বলছি আমরা, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট টেলিস্কোপাস আর্লি লাইফ। আচ্ছা, টেলিস্কোপার আর্লি লাইফ কেমন ছিল? টেলিস্কোপ হচ্ছে খুব অল্প বয়সে, তার বাবা ছিল ট্রাক্টর ড্রাইভার, মা ছিল টেক্সটাইল ওয়ার্কার। তার পড়াশোনা শুরু হয়েছে মাত্র 8 বছর বয়সে 1945 সালে, এবং তিনি 8 বছর পড়াশোনা করে পড়াশোনা ছেড়ে দিয়েছেন। এরপর তিনি ডিস্টেন্স লার্নিং কন্টিনিউ করছেন, শেষ, এটাই তো। ওকে, দেখো, ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ বোর্ন অন March 6, 1937। আচ্ছা, এই ডেটটা তো নাই, তাই না? এই তারিখটা নাই, তারিখটা আমরা না জানলেও চলবে, তারিখটা আমি গুগল করে দেওয়া, তারিখটা না জানলেও চলবে, তুমি শুধু সালটা দিলে হবে। ঠিক আছে, সাল কিন্তু বের করা যায়, আমি দেখাইছি তোমাকে ক্লাসের মধ্যে। ইন দ্য ভিলেজ ম্যাসলেনিকোভো, টুটাইভস্কি ডিস্ট্রিক্ট ইন সেন্ট্রাল রাশিয়া, তার জন্ম পরিচয় দিলাম। হার ফাদার ওয়াজ আ ট্রাক্টর ড্রাইভার অ্যান্ড মাদার ওয়ার্ক ইন আ টেক্সটাইল প্ল্যান্ট। তেরেস্কোভা ডিডেন্ট স্টার্ট স্কুল আনটিল শি ওয়াজ 8। একটু সেন্টেন্সটাকে কমপ্লেক্স করে দিছে যে সে 8 বছরের আগে পড়াশোনা শুরু করে নাই, অ্যান্ড হ্যাড টু লিভ স্কুল এট দ্য এজ অফ 16, এবং 8 বছর পড়াশোনার পরে মাত্র 16 বছর বয়সে তার পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল। সে কন্টিনিউড হার এডুকেশন থ্রু ডিস্টেন্স লার্নিং। তিনি দূরশিক্ষার মাধ্যমে তার পড়াশোনাকে চালিয়ে গেছেন। এই জিনিসটা বেশ ইম্পর্টেন্ট, এই পুরো প্যাসেজের মধ্যে এই জিনিসটা কিন্তু অবশ্যই অ্যাড করবো। তার যখন পড়াশোনার কথা বলবো তখন ডিস্টেন্স লার্নিং এর ব্যাপারটা আমরা অবশ্যই অ্যাড করে দিব। তারপর আসো, হোয়াট লেড টু দ্য সিলেকশন অফ তেরেস্কোভা অ্যাজ আ কসমোনট। হ্যাঁ, পাস্ট টেন্সে খেয়াল রাখো, কোন জিনিসটা তাকে কসমোনট হইতে সিলেক্ট হতে সাহায্য করছে? তার স্কাই ডাইভিং এ তার যে দক্ষতা, এক্সপার্ট ছিলেন তিনি মহাকাশে উড্ডয়নের ক্ষেত্রে, আকাশে উড্ডয়ন, সেই ব্যাপারটা কিন্তু তাকে সাহায্য করছিল মহাকাশচারী হতে, নির্বাচিত হতে। তাহলে দ্য আর্চ ফর প্যারাশুটিং, তাহলে প্যারাশুটিং এর প্রতি যে আগ্রহ, আর্চ মানে কি? আর্চ হচ্ছে আগ্রহ। তাহলে প্যারাশুটিং এর প্রতি তার আগ্রহ ওয়াজ ইনস্টিলড ইন তেরেস্কোভা এট আ ভেরি আর্লি এজ। তাহলে তেরেস্কোভার ভিতরে মানে কি বলা যায়, ভিতরে লুকায়িত ছিল, তার ভিতরে হচ্ছে এই আকর্ষণটা বা প্যারাশুটিং আকর্ষণটা তার ভিতরের মধ্যে লুকায়িত ছিল বা গুপ্ত ছিল। সো শি টুক ট্রেনিং expertise in skydiving and made her first jump at the 21st of May 1959. দরকার নাই তুমি দিবা, শুধুমাত্র 22 বছর বয়সে এটা দিলেই হবে তোমার। ঠিক আছে, her expertise in skydiving led to her selection as a cosmonaut। মানে বই আছে সাল, আচ্ছা বইয়ের সাল থাকলে নতুন বই থেকে আমার কালেক্টেড না, আমারটা হয়তো তোমার কাছে এটা হবে যে তো তোমাদেরটা তোমরা 25 সালের বই, আমার কাছে হয়তো 24 সালের বইয়ের স্লাইড বানানো ছিল। সো এই স্লাইডটা তোমার 24-এ বানানো ছিল না, ওই যে প্যাসেজটা। সো প্রশ্নগুলো আপডেট করেছি বাট প্যাসেজটা আপডেট করা নাই। সো কোথাও যদি কোনো মিস্টেক থাকে সো প্লিজ ইজিলি নিও এটা। ঠিক আছে, তারপর দেখি, হোয়াট ক্যান ইউ সে অ্যাবাউট দ্য ট্রেনিংস তেরেস্কোভা টুক। তেরেস্কোভা যে ট্রেনিং নিয়েছিল, কি কি নিয়েছিল আমাদের মনে আছে। তেরেস্কোভা হচ্ছে তোমার সেন্ট্রিফিউজ টেস্ট নিয়েছিল, সে হচ্ছে আইসোলেশন টেস্ট নিয়েছিল, সে 250টা প্যারাশুট জাম্প করেছিল, সে হচ্ছে জেট ফাইটারের মধ্যে তোমার পাইলট ট্রেনিং নিয়েছিল, স্পেস ক্রাফট ইঞ্জিনিয়ারিং শিখেছিল। সো অনেকগুলো টেস্টের মধ্যে সে গিয়েছে। ওকে, যেমন দেখি, অন বিং সিলেক্টেড অ্যাজ কসমোনট শি আন্ডারওয়েন্ট ওয়েটলেস ফ্লাইট, isolation test, centrifuge test, rocket theory, spacecraft engineering, 120 parachute jumps, and pilot training in MiG-15 UTI jet fighters. So এই প্রত্যেকটা টেক্সট বুকের মধ্যে সুন্দরভাবে দেওয়া আছে। কারণ টেক্সট বই যদি তুমি না পড়ো, মাথায় রাখবা, তুমি যদি টেক্সট বই না পড়ো তাহলে তুমি ইংলিশের আসলে মূল জিনিসটাই শিখো নাই। গ্রামার আসলে খুব কম অংশ, ইংলিশের মূল অংশ আসলে ফার্স্ট পেপারের মধ্যে। এখানে সেন্টেন্সের মেকিং বোঝা, সেন্টেন্সের টেন্স বোঝা, প্যাটার্ন বোঝা, সব কিছু আসলে গ্রামারেরই অন্তর্ভুক্ত অংশ।
হু ওয়াজ দ্য ফার্স্ট হিউম্যান বিং টু ফ্লাই টু আউটার স্পেস? এটা কে ছিল? ইউরি গ্যাগারিন। এটা সহজ একটা কোয়েশ্চেন। কে ছিল? ইউরি গ্যাগারিন। লাস্ট, ব্রিফলি ডিসকাস তেরেস্কোভাস এক্সপেরিয়েন্স ইন ভস্টক 6। ভস্টক 6 এ তার অভিজ্ঞতা কেমন ছিল আমরা একটু পড়ে দেখি। তেরেস্কোভা ওয়াজ চোজেন টু পাইলট ভস্টক 6. Vostok 5 launched successfully on June 14, 1963. 2 days later, Tereskova, along with her backup cosmonaut, was dressed in Vostok spacesuit and taken to Space Shuttle launch pad. After completing her communication and life support checks, she was sealed inside Vostok 6 that launched faultlessly. মানে এখানে মূল কথা হচ্ছে ইজিলি খেলে বইলা দিছে তার কেমন লাগছিল। ভাইয়া এগুলো ইজি লাগতেছে, বাট কলেজের টেস্ট এক্সামের কোয়েশ্চেনগুলো অনেক হার্ড ছিল। আচ্ছা, এগুলো কিন্তু বোর্ড স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। খেয়াল করো, তোমার স্ট্যান্ডার্ড চেক করবা কি দিয়ে? শুনো, তুমি স্ট্যান্ডার্ড চেক করবা অলওয়েজ তোমার বোর্ড কোয়েশ্চেন তুমি পারছো কিনা। তুমি যদি বোর্ড কোয়েশ্চেন পারো, ধরো তুমি পুরো প্যাসেজটা বুঝছো, বোর্ডের এমসিকিউ পারতেছো, সব বোর্ডের কোয়েশ্চেন পারতেছো, দ্যাট মিনস ইউ আর পারফেক্ট। পরীক্ষার মধ্যে অনেক সময় হচ্ছে অনেক টাফার কোয়েশ্চেন করা হয়, দ্যাট ইজ অ্যাবাভ দ্য স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন। সেটা সবসময় মাঝে মাঝে হয় যে পরীক্ষার কোয়েশ্চেন স্ট্যান্ডার্ডের অনেক উপরে থাকে। সো এই ব্যাপারগুলা তুমি যদি হতাশ হয়ে যাও তাহলে চলবে না। তোমাকে যেটা মাথায় রাখতে হবে, তোমার স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে। তুমি যদি অনেক ইজি প্রশ্ন পড়ো তাহলে তুমি বিলো দ্য স্ট্যান্ডার্ড প্রশ্ন করতেছো, আবার যদি তুমি অনেক টাফার প্রশ্ন তুমি দেখে ঘাবড়ায় যাও তাহলে তুমি অনেক অ্যাবাভ দ্য স্ট্যান্ডার্ড প্রশ্ন করতেছো। সো বোথ আর রং। তুমি অলওয়েজ মাথায় রাখবা প্রশ্নের প্র্যাকটিসের ক্ষেত্রে অলওয়েজ প্রেফার বোর্ড কোয়েশ্চেন্স। হ্যাঁ, বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করে পারা মানে তুমি পারো, শেষ, দ্যাটস ইট। আমরা দেখি একটু ফ্লো চার্টটা আমরা একটু সলভ করি। হ্যাঁ, খেয়াল করো। Read the text mentioned above and make a flowchart showing the incidents of Valentina Tereshkova during orbiting the Earth. তিনি মহাকাশে থাকাকালীন কোন কোন ঘটনাগুলো ঘটছে এই ব্যাপারগুলো আমরা তুলে ধরবো। দেখি, প্রথম, ফেল্ট নৌজা অ্যান্ড ফিজিক্যাল ডিসকমফর্ট। প্রথম যে ব্যাপারটা তিনি অনুভব করছেন, তিনি বমিভাব এবং শারীরিক অস্বস্তি বোধ তিনি করেছিলেন। দেখি তোমরা বলতে পারো কিনা। দ্বিতীয় কি হবে? ভাই ঘড়িটা জোস। আমি আবার স্মার্ট ওয়াচ পরি না, আমি হচ্ছে অ্যানালগ ওয়াচ পরি। এটা অনেক ছোটোকালে ঘড়ি, তোমরা জেনে থাকার কথা, তোমরা নাও জানার কথা। আমি যখন ছোট, আমার যখন 5, 6, 7 বছর, আমি যখন বুঝি, তখন আমাদের জেনারেশন বা আরও অনেক আগে আমার মামা তারা যখন পড়তো তখন হচ্ছে এই ঘড়িগুলো পড়তো। এমনও হয় যে বিয়েতে এই ধরনের ঘড়ি হচ্ছে উপহার দিত, বুঝছো। সো ওই সময় এটা হচ্ছে খুব বড় ক্রাশ ছিল মানুষের। তো তখন আমি পড়তাম, তখন একটা ঘড়ি ছিল, সম্ভবত আমার মামাই দিছে ঘড়িটা, তখন একটু বড় মনে হইতো, এখন একটু ছোট করে ফেলছে কিনা আমি জানি না, শিওর না। তো এই ঘড়িটা হচ্ছে জেনারেশনের ক্রাশ ছিল। এটা হচ্ছে ক্যাসিওর F91W মডেল, বুঝছো, ক্যাসিওর অরিজিনাল। সো আমি অনেকদিন ঘাটাঘাটি করে আমার একটা ঘড়িও লাগবে, আবার আমি তো অত দামি 35,000 40,000 টাকার ঘড়ি পরবো না, তাই না? ঘড়ির কাজে হচ্ছে ঘড়ির টাইম দেখা। সো আমি ঘড়ির টাইম দেখবো, আমার তো ফোনের কাজে আমি ফোনে করি। সো তখন খুঁজতেছি আমার সামনে ঘড়ি আসলো যে ক্যাসিওর জাপানিজ অরিজিনাল মডেলটা আছে। আমি খোঁজ দিলাম যে ওয়েবসাইট আসলে ঠিকঠাক কিনা, পরে ঠিকই আছে যে ক্যাসিও বাংলাদেশ, হ্যাঁ, মানে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। পরে আমি অর্ডার করলাম, অর্ডার করার 1 দিন বা 2 দিন পরে আমাকে ফোন দিল, তখন আমি বরিশালে অফলাইনে ক্লাস নিচ্ছি, মেডিকো প্লাস। তো মেডিকেলে ক্লাস নিচ্ছিলাম ইংলিশ। তো ক্লাস নিয়ে সময় ফেরার পথে সন্ধ্যাবেলা আমাকে কল দিছে লোক, হ্যাঁ, ওইখানে যে কোম্পানি থেকে, যে জনাব মানিক, আপনার যে একটা ঘড়ি অর্ডার করছেন, জি, ওই ঘড়িটা কিন্তু ছোটো হবে। হ্যাঁ, আমি কতটুকু ছোট? বলে ছোট, আমরা এখনকার বর্তমান জেনারেশন যে ঘড়ি পরে মোটা মোটা বড় বড় ঘড়ি, ওই তুলনায় এই ঘড়িটা ছোট হবে, আপনার হাতে ফিট করবে, বাট ছোট লাগবে, জেনারেলি আপনি কম্পেয়ার করলে ছোট লাগবে। আমি অর্ডার করে ফেলছি, থাক আসুক, দেখি কেমন, না আসলে আবার খারাপ লাগবে। তো আসার পরে দেখছি আসলেই ছোট লাগছে, অনেক পাতলা এই ঘড়িটা, একদম তোমার এটা সম্ভবত 30 থেকে 40 গ্রাম বা সর্বোচ্চ 50 গ্রাম, এর বেশি না, অনেক পাতলা ঘড়ি, বাট হাতে একদম ফিট, বুঝাই যায় না যে হাতে ঘড়ি আছে একটা। সেই জন্য ঘড়িটা আমি অর্ডার করছি। ওকে, বলো। আচ্ছা, তাহলে প্রথম পেলাম কি? ফেল্ট নৌজা অ্যান্ড ডিসকমফোর্ট। ওকে, তাহলে আমরা বাকি উত্তরগুলো করি তো দেখি। তাহলে আমরা পাস্টে রাখবো, খেয়াল রাখবো, সবগুলো V2 তে করবো, ঠিক আছে? তাহলে স্পেন্ট 3 days ইন দ্য স্পেস। ওকে, তিনি কি করছেন বলতো? স্পেসে তিনি 3 দিন স্টে করছেন। তাহলে আমি কি দিলাম? স্পেন্ট। ওকে, আমি পাস্ট টেন্সে দিলাম, দেখি তোমরা করতে পারবে। মেইনটেইনড আ ফ্লাইট লগ অ্যান্ড টুক ফটোগ্রাফস। গুড, আরে ফাইন, সুন্দর, রবিন ভালো বলছো। তাহলে মেইনটেইনড পাস্ট টেন্সই হবে সবগুলো, হ্যাঁ। মেইনটেইনড ফ্লাইট লগ
and took photographs. ওকে, আর কি হতে পারে? হ্যাঁ, এটা হয়েছে আমাদের spent 3 days। হ্যাঁ, আমরা দিতে পারি communicated with রাশিয়ান বা কি বলো সোভিয়েত প্রেসিডেন্ট। সোভিয়েত প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন। হ্যাঁ হ্যাঁ, আমরা এটা একটু উত্তর দিয়ে ফেলছি। এরপর কি বলো, দুইটা বাকি আছে। দেখি আমরা প্যাসেজ থেকে আনি। প্যাসেজ আর কি কি আছে বলতো? তিনি আর কি কি করেছেন, একটু প্যাসেজটা দেখি। এগুলো সব প্যাসেজ থেকে উত্তর করবে, ঠিক আছে? তোমার বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। আচ্ছা, এখানে একটা উত্তর হতে পারে যে approached the Vostok 5 within 5 kilometers at one point. Okay? Approached Vostok 5. Approached Vostok 5 at one point in 5 kilometers at one point at একটা বিন্দুর 5 কিলোমিটার মধ্যে তিনি আসছেন। ওকে, আচ্ছা, আর একটা দিতেলে আর একটা আমরা কি পাচ্ছি বলতো? আর একটা অপশন কি হতে পারে? সো লেটস গো ব্যাক। তিনি আর কি কি করেছেন? এই যে অনেকগুলো আসবে না, এই যে তিনি এই যে আন্ডারওয়েন্ট, কোথায়? এই যে তিনি অনেকগুলো অভিজ্ঞতা অর্জন করছেন না, আন্ডারওয়েন্ট কোথায় 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 কোথায়? had to underwent a series of training। শেষ, লাস্ট দিয়ে দাও, underwent a series of training। তিনি অনেকগুলো ট্রেনিং এর মধ্য দিয়ে গিয়েছেন। শেষ, underwent a series of training, তিনি অনেকগুলো ট্রেনিং এর মধ্য দিয়ে গিয়েছেন। তোমরা অনেকগুলো এর উত্তর যদি ভিন্ন ভিন্ন দিতে পারো, যে orbited earth 48 টাইমস, তিনি পৃথিবীকে 48 বার ভ্রমণ করছেন। আমি দিলাম কি? underwent, undergo থেকে কি হবে past টেন্সে? underwent a series of training। শেষ, এই যে orbited the earth for 48 times, এটাও তোমরা দিতে পারো। সো এগুলো ঘুরিয়ে ফিরে দিতে পারো। ওকে, ডান। ওকে, শেষ, আমাদের এই প্যাসেজ পড়া শেষ। সো আজকে এইটুকুই, ঠিক আছে? তোমাদের হোমওয়ার্ক থাকবে এই প্যাসেজটা, তোমরা নিজেরা পড়বা। আমি এমসিকিউ সহ দিয়ে দিচ্ছি। এটা দুইবার দিছে কেন? একই প্যাসেজ দুইবার দিয়ে দিছে। ওকে, তোমরা এই প্যাসেজটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা এই প্যাসেজটা নিজেরা পড়বা। কোনটা বলো তো? হোয়াট ইজ আ ড্রিম। দেখি নিজেরা এটা পড়ে পরীক্ষা দিবা, ঠিক আছে? আজকে পরীক্ষাটা আছে, তোমরা জাস্ট একবার চোখ বুলিয়ে পরীক্ষা দিতে পারো কিনা দেখি তোমাদের কতটুকু মেধা অর্জন তোমরা করেছো। ওকে, এইটা তোমাদের আজকের জন্য জাস্ট ছোট একটা হোমওয়ার্ক। আমি সব দিয়ে দিচ্ছি, তোমরা স্লাইডটা পেয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তোমরা এই স্লাইডটার মধ্যে এই প্যাসেজটা তোমরা নিজে একটু পড়বা, পরে আজকে পরীক্ষা দিবে। এটা থেকে 4টার মতো কোয়েশ্চেন আমি করেছি এমসিকিউ। সো দেখা যাক তোমরা এই প্যাসেজটা নিজেরা পড়তে পারো কিনা। হ্যাঁ, এই প্যাসেজটার ক্লাস পরবর্তীতে হবে। ঠিক আছে বাচ্চারা, বুঝছো? কল্পনা চাওলা ইম্পর্টেন্ট প্যাসেজ না। কল্পনা চাওলা ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট। কল্পনা চাওলা
খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস না। হ্যাঁ, ওরিয়েন্টেশন কবে হবে? ওরিয়েন্টেশন যখন হবে ডেট তো জানানো হবে তোমাদের গ্রুপে। তোমাদের টেস্ট পরীক্ষা অনেকের জায়গায় চলতেছে, এটা হচ্ছে একটা তোমাদের বড় খুব গুরুত্বপূর্ণ মেসেজ। হ্যাঁ, যে যে কল্পনা চলে ইম্পর্টেন্ট মেসেজ না। সো তোমরা অনেকে হচ্ছে টেস্ট পরীক্ষা চলতেছে, তোমরা জানাচ্ছ যে টেস্ট পরীক্ষা চলতেছে, তোমরা ক্লাস করতে পারতেছো না। সো এই জন্য আমরা একটু পিছিয়ে চিন্তা করতেছি যে তোমাদের জন্য একটু পিছিয়ে চিন্তা করা যায়, অর্থাৎ তোমাদের পরীক্ষা যেন শেষ হয় এমন একটা টাইম আমরা সিদ্ধান্ত নিচ্ছি। সো ওই অনুযায়ী তোমাদের হচ্ছে আমরা ইয়েটা করবো, ঠিক আছে? ভাইয়া ইংলিশ বই আছে আপনার লেখা? না, আমার লেখা ইংলিশ বই নাই। আমার লেখা একটাই বই আছে, এটা হচ্ছে অ্যাডমিশন ইংলিশের গ্রামার বই আছে। একাডেমিক আমার কোনো বই নাই। আমি আসলে বই লেখার প্রতি খুব বেশি ইন্টারেস্টেড না। না বলা যাবে না, মানে আপাতত লিখছি না আর কি। সো যখন লিখবো তখন তোমরা জানতে পারবা, ঠিক আছে? টেস্ট এক্সাম শেষ, অনেক ক্লাস মিসিং আছে, তো দ্রুত এই কাজটা করো তোমরা। টেস্ট এক্সাম শেষ হলে তোমরা হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে তোমরা যেটা করার তোমরা রিভিশন দেওয়া শুরু করো, ঠিক আছে? রিভিশন না দিলে আসলে উপায় নাই। ভাইয়া কোন ভার্সিটি থেকে? আমি ঢাকা ইউনিভার্সিটি, আমার অনার্স শেষ এবং কিছুদিন আগে মাস্টার্সের পরীক্ষা শেষ হয়ে গেছে। সো বলতে পারো আমি এক্স ঢাবিয়ান, অর্থাৎ আমার ঢাকা ভার্সিটি থেকে মাস্টার্সও শেষ অফিসিয়ালি আর কি। এখনও রেজাল্ট বের হয় না মাস্টার্সের, বাট অনার্স ঠিকঠাক। আসসালামু আলাইকুম ভাইয়া, অনেকের গ্যাপের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিলে ভালো হয়। ওকে সাব্বির। ভাইয়া এক্সামের টাইমটা প্লিজ 9টা থেকে 9:30 করেন। এটা আসলে না, অ্যাডমিশন বইটাকে মেডিকেলের জন্য? হ্যাঁ, অ্যাডমিশন বইটা মেডিকেলের জন্য, তবে আমি বলবো তোমরা একটু ওয়েট করো। আমার বইটার দ্বিতীয় ভার্সনটা হবে, আমার বইটার দ্বিতীয় ভার্সনটা যখন আসবে, দ্বিতীয় এডিশনটা, তখন তোমরা বইটা নিতে পারবা। সো ওইটা দিয়ে তোমার ঢাকা ভার্সিটি মানে ভার্সিটি মেডিকেল গুচ্ছ সহ সব কিছুই কাভার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে আবার ভাইয়ের দেখা হবে হচ্ছে পরবর্তী রুটিনে, পরবর্তী ক্লাসে। সো অবশ্যই তোমরা মাথায় রাখবে, তোমাদের একটা কাজ দিয়ে দিছি আজকে, 2টা প্যাসেজ পড়িয়েছি এবং একটা হোমওয়ার্ক দিয়েছি। সো এই হোমওয়ার্কটা শেষ করে তোমরা পরীক্ষা হলে বসবা, ঠিক আছে? আর এই প্রশ্নটার মধ্যে যে এমসিকিউগুলো আছে এগুলো আমি দাগাই দিব, তোমরা জাস্ট একটু রিভিশন দিলে হয়ে যাবে, ঠিক আছে? সবাই ভালো থাকো এবং সবাইকে এক্সামের জন্য অনেক 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 শুভকামনা। আসসালামু আলাইকুম, টাটা, ঠিক আছে?